This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। বাংলা ভাষার ওই চলতি কথাগুলো যে কোনো ভৌগোলিক সীমারেখা মানে না, সেটা কিন্তু প্রত্যেক পদে বুঝতে পারছি। এই দেখুন না, একটা কথা বলে না যে ওই সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ, এই কথাটায় এপার বাংলা শুধু না ওপার বাংলাতেও যে সমানভাবে খাটে, এটাই তো এখন বুঝতে পারছি। বাংলাদেশের ওই সবেধন নীলমণি নোবেল প্রাপক, তিনি কি রামায়ণ পড়েছেন জানি না, বিশ্বাস করুন, কিন্তু পড়ুন চাই না পড়ুন, একটা জিনিস তো বুঝতে পেরেছি, তার সারল্য প্রশ্নাতীত। তিনি এই যে তুলনাটা দিলাম সেটাও তিনি জানেন কিনা জানি না, কিন্তু আমরা তো জানি, আমরা তো সেই তুলনাটা পেয়ে যাচ্ছি, মিল পেয়ে যাচ্ছি। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে এমন কিচ্ছু নাকি তিনি জানেনই না, খোঁজ নিয়ে দেখছেন এখন, এবং তারপর তার মনে হয়েছে এমন কিছু তো ঘটেইনি। ঢাকায় তথাকথিত সর্বধর্ম আর বিশিষ্টজনদের বৈঠকে একথা ইউনুস সাহেব বলেছেন। একমাত্র নোবেল প্রাপক বাংলাদেশের, শান্তির জন্য নোবেল প্রাপক, যার তত্ত্বাবধানে বাংলাদেশে এখন অশান্তির আগুন জ্বলছে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খোঁজ না, হচ্ছে না। দেখুন, নোবেল প্রাপকদের মিথ্যা কথা বলায় বারণ আছে, এরকম তো কোথাও শুনিনি, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? কিন্তু তাও একটা ন্যূনতম চক্ষু লজ্জার তো একটা ব্যাপার থাকে। দিনে দুপুরে ডাকাতির মতো তো এটা ব্যাপার হয়ে গেল। তিনি শান্তির নোবেল প্রাপক অবশ্য, ফলে অশান্তির খবর নাই রাখতে পারেন, মানে এটা অনেকটা সেই কোথাও গিয়ে খরগোশের মতো ব্যাপার আর কি। তিনি মুখ লুকিয়ে রয়েছেন, ভাবছেন কেউ তাকে দেখতে পাচ্ছে না, তিনি মুখ লুকিয়ে থাকবেন, অশান্তির খবর রাখবেন না, সুতরাং অশান্তি হবে না, এরকমই ভেবেছেন হয়তো। নইলে দেখুন, ইউনুস সাহেব তিনি সাতকাণ্ড রামায়ণ না পড়ে থাকুন, 18 পর্বের মহাভারত নিশ্চয়ই পড়েছেন, জানেন তো, ওই জন্য তার এতটা এরকম ভূমিকা দেখতে পাচ্ছি আমরা। সেখানে ধৃতরাষ্ট্র ছিল না, সেই ভূমিকাটা ইউনুস সাহেব পারফেক্টলি রপ্ত করে নিয়েছেন। তিনি ধৃতরাষ্ট্র, আর তার প্রধান সহযোগী সঞ্জয়, তিনি কে আছেন? জামাত প্রধান শফিকুর রহমান। এই শফিকুরের চোখ দিয়েই তিনি বাংলাদেশকে দেখছেন। শফিকুর বলছেন যে বাংলাদেশে কোথাও হিন্দু নিপীড়ন হচ্ছে না, মোহাম্মদ ইউনুসও বলছেন ঠিক কিচ্ছু হচ্ছে না, খোঁজ নিয়ে দেখেছি, কোনো খবর নেই, সব ওই প্রচার মাধ্যমের, বিদেশি প্রচার মাধ্যমের চক্রান্ত, সব মিথ্যা কথা। বিদেশি প্রচার মাধ্যমের মধ্যে কিন্তু আমরা, মানে ভারতের সংবাদ মাধ্যমও পড়ি, আমরা ভারতে বসে যাবতীয় খবরাখবর পাচ্ছি, সব ছবি পেয়ে যাচ্ছি। ঢাকায় বসে ইউনুস সাহেব কিচ্ছু জানতে পারছেন না, অদ্ভুত ব্যাপার। এটাকে কি বলবেন বলুন তো? অজ্ঞতা, মিথ্যে, নাকি অবোধ শিশুর মতো সারল্য? এই একটা বিষয় ওনার বয়ানে তো পরিষ্কার, বাংলাদেশে যে চরম অসভ্যতাটা এই মুহূর্তে চলছে, যে বর্বরতা চলছে, সেটাকে নিয়ে আর কোনো রাগঢাক গুড়গুড় নেই। সেটা এই মোহাম্মদ ইউনুসের মদতেই তার মানে হচ্ছে। জেনে বুঝে যখন তিনি চোখ বন্ধ করতে চাইছেন, তার মানে তার সম্মতি আছে। সম্ভবত ওই জামাত প্রধান শফিকুর রহমানের নির্দেশেই মোহাম্মদ ইউনুস সব ধর্মের প্রতিনিধিদের এই বৈঠকে ডেকেছিলেন, কিন্তু সেই ডাকেও তো গোজামিল। যাদের নিয়ে এত কিছু কথা হচ্ছে, যাদেরকে সামনে রেখে টার্গেট করা হচ্ছে, সেই ইসকন বা চিন্ময় কৃষ্ণদাসের হিন্দু জাগরণ মঞ্চ, তারা কোথায়? তারাই তো বৈঠকে ডাক পায়নি। যাদের টার্গেট করা হচ্ছে, যাদের জন্য বৈঠক ডাকা হচ্ছে, তাদেরই এখানে আসার কোনো অধিকার নেই, ডাকাই হয়নি।
অবশ্য না ডেকে ভালো হয়েছে, জানেন তো। ওই কেউ যদি ইসকন বা ওই চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে এগিয়ে আসে কোনো কিছুতে, মানে সেটা ওই চিন্ময় কৃষ্ণ দাসকে খাবার দিতে যাওয়াই হোক বা তার হয়ে ওকালতনামায় সই করাই হোক, কোনো একটা কাজে কোনো একজন এগিয়ে এলেই তাকে সঙ্গে সঙ্গে হয় গ্রেফতার হতে হচ্ছে, নয় তাকে এমন মারধর করা হচ্ছে হয়তো হাসপাতালে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে। আর নিজের বক্তব্যে ওই ইসকন বা চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে তো একটা শব্দ উচ্চারণ করেনি মোহাম্মদ ইউনুস। এই প্রশ্নটা তো উঠতেই পারে, তাহলে বৈঠকটা ডেকেছেন কেন? কিছুই যদি কোথাও না হয়ে থাকে তাহলে বৈঠকটা ডাকতে হলো কেন? তারও তো দরকার ছিল না। শান্তিপূর্ণ দেশে শান্তির নোবেল প্রাপক তিনি রাজত্ব করতেন। হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীকে নিয়ে কার কি আসতো যেত। কিন্তু মুশকিল কি জানেন তো, তিনি দূরে রাখতে চাইলেন কিন্তু চিন্ময়কে তিনি দূরে রাখতে পারলেন কই? কপাল, বাংলাদেশের বিশিষ্ট চিন্তাবিদ আর মানবাধিকার কর্মী ফরহাদ মাজহার একদম প্রতিষ্ঠান বিরোধিতার জন্য ওই দেশে তিনি শ্রদ্ধেয় এবং বিখ্যাত। হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধে তিনি এই যে জুলাই আগস্টে এই যে প্রতিবাদ বিপ্লব যেভাবে দেখুন না কেন তাতে সামিল ছিলেন, পুরো দস্তুর সমর্থন দিয়েছেন। তিনি সেদিক দিয়ে দেখতে গেলে তো এই তত্ত্বাবধায়ক সরকারের নিজের লোক। তিনি কি করলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনিয়ে দিলেন। নিজের ডাকা বৈঠকেই মাঝখান থেকে বসে বসে বেইজ্জত হয়ে গেলেন মোহাম্মদ ইউনুস। কি কাণ্ড বলুন তো। ওই ধর্মগুরুদের দর্শক আসনে বসে একটা সাজানো নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছিলেন এই ফরহাদ মাজহার আর ফাদার রোজারিও, এই দুজনে মিলে সেটাকে পুরো রিয়েলিটি শো করে দিলেন। তবুও রিয়েলিটি শোতেও অনেক সময় অনেক ফাঁক ফোকর থাকে, সেগুলো সবসময় বোঝা যায় না। কিন্তু মাজহার আর রোজারিও এই দুজনে মিলে তো ইউনুসকে রিয়েলিটি শো দেখিয়ে দিলেন। আর মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে মোহাম্মদ ইউনুস তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তার চোখের সামনে তার আর তার বাংলাদেশের রিয়েলিটিটা বিশ্ববাসীর সামনে ফাঁস হয়ে গেল। সবটাই যখন ফাঁস হয়ে গেছে তখন এই সাজানো নাটক আর রূঢ় বাস্তব নিয়ে কয়েকটা কথা মনে হচ্ছে বলে ফেলাই ভালো, যে কথাগুলো আজ না বললেই নয়। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। মহাভারতে একজনই ধৃতরাষ্ট্র ছিলেন, কিন্তু এখন এই নতুন যুগের মহাভারত তো, আর এখন ওই অতীতের ওই মহাভারতের সময়ের ভারত থেকে আলাদা বাংলাদেশ, সেজন্য বাংলাদেশে দুজন ধৃতরাষ্ট্র রয়েছেন। একজন ধৃতরাষ্ট্রের পরিচয় তো আগেই দিয়ে দিয়েছি, মোহাম্মদ ইউনুস, যিনি ওই জামাত প্রধান শফিকুর রহমানের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছেন, বাংলাদেশের এই নিধন যজ্ঞটা দেখছেন, কুরুক্ষেত্র অবলোকন করছেন। আর দ্বিতীয় ধৃতরাষ্ট্র ওই ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তিনিও ধৃতরাষ্ট্র, কারণ রাষ্ট্র তাকে ধরেছে, রাষ্ট্র দ্বারা ধৃত তিনি, তাই ধৃতরাষ্ট্র বলা যেতেই পারে। এবার ইউনুসের তদারকি সরকার তাকে বলেছে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, কারণ তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন। এদিকে ফরহাদ মাজহার তো ইউনুসের মুখের ওপর চিন্ময় কৃষ্ণকে সন্ত বলে বসলেন, বললেন বিএনপির রাজনৈতিক উস্কানিতেই চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা আর তার গ্রেফতারি হয়েছে। এবার দেখুন, ফরহাদ মাজহার তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, তার মুক্ত চিন্তার জন্য প্রসিদ্ধ তিনি, তাকে সবাই মানেন। তাকে এরকম একটা সাজানো সম্প্রীতির নাটকে হঠাৎ পার্ট দিয়ে কেউ, এটা বড় ভুল। এটা ভেবে নিশ্চয়ই এখন হাত কামড়াচ্ছে ইউনুস প্রশাসন। জানেন তো, বক্তব্যগুলো শুনলেই বুঝবেন
কিভাবে পড়তে পড়তে ওই যেরকম পেঁয়াজের খোসা ছাড়ায় না, ঠিক সেই রকমভাবে এই তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশে এখন এই জামাতের যে মিলিঝুলি একটা চক্রান্ত চলছে, তার একটার পর একটা পড়ত সরিয়ে আসল সত্যটাকে ফরহাদ মাজহার সামনে নিয়ে এসছেন, তাও আবার এদের সামনে, এদের মুখের ওপর দাঁড়িয়ে। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, যে অভিযোগে করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপির তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, আমি তিনি একজন সন্ত, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হয়ে রয়েছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। একটু ক্লোজে মোহাম্মদ ইউনুসের মুখটা ধরা থাকলে ভালো হতো, জানেন তো, একটু দেখতে পেতাম এই মুখের ওপর যখন একটার পর একটা কথা এই ফরহাদ মাজহার ছুড়ে দিচ্ছিলেন, তার অভিব্যক্তিটা ঠিক কীরকম হচ্ছিল। গণ অভ্যুত্থানের অন্যতম সমর্থক ফরহাদ মাজহার তিনি বলে দিচ্ছেন বাংলাদেশ আজ এক জঘন্য দেশ হয়ে গেছে। কার নেতৃত্বে? মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে। এবার ইউনুস সরকার তাকে রাষ্ট্রদ্রোহের মামলা দেয় কিনা এটা তো দেখতে হবে, অপেক্ষায় রইলাম। কোনো রকম একটা সাজানো গোছানো কিছুতে যদি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া যেতে পারে, তাহলে এর থেকে বড় রাষ্ট্রদ্রোহ তো আর কিছু হতেই পারে না। রাষ্ট্রের এবং রাষ্ট্রপ্রধানের স্বরূপ প্রকাশ করে দেওয়া। দেখুন, এই জায়গাটায় না আরেকটা দিক আছে, জানেন তো, যারা মুক্তচেতা, এরকম মানুষজন যারা যুক্তিবাদী, যারা সত্যিকারের মানবতাকে মানুষ হিসেবে গ্রাহ্য করেন এবং মর্যাদা দেন, বা সত্যিকারের প্রতিবাদী, এরকম মানুষজন যে আছেন এবং তারা যে মুখ খুলতে শুরু করেছেন, এই ফরহাদ মাজহারের বক্তব্যগুলো কিন্তু তারই প্রমাণ। দেখুন, বিশ্বের যে কোনো প্রান্তে এরকম মৌলবাদ বা এরকম যে কোনো ধরনের অন্যায় বা নির্যাতনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, রুখে দাঁড়ান, এইভাবে বিদ্রোহী হন, তাদের প্রতি কিন্তু সবসময় আমাদের সমর্থন রয়েছে, থাকা তো উচিত। কারণ কোথাও গিয়ে ওই রসাতলে যাওয়ার হাত থেকে সমাজকে তো এরাই বাঁচান। চক্রান্তের হাত থেকে, সে রাজনৈতিক চক্রান্ত হোক বা ধর্মীয় চক্রান্ত, তার হাত থেকেও তো মৌলবাদ আর কি, এত বড় বিপদ, তার হাত থেকে এরাই তো একমাত্র মানব সমাজকে বাঁচিয়ে রাখতে পারেন। জামাত প্রধান শফিকুর রহমান নিশ্চয়ই সামনে বসে দাঁত কিরমির করছিলেন, এই মুক্তমনাটা বেঁচে গেল কি করে। এর মধ্যে তো কতজন মুক্তমনাকে তারা ওই দোজখের রাস্তা দেখিয়ে দিয়েছেন। হাসিনা জমানাতেই তো কত মুক্তমনাকে ওই কচু কাটা করেছে জামাতের ওই চাপাতি কিরিচ। যেমন কিরিচ দিয়ে কোপানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সৈফুল ইসলামকে, তারপর সেই হত্যার দায় চিন্ময় অনুগামীদের ওপরেই চাপিয়ে দেওয়া হয়েছে, এবং যাদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তারা সকলেই ওখানে সংখ্যালঘু হিন্দু। কাল চট্টগ্রামের এক ফার্মেসির থেকে রিপন দাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসলে এই খুনকে অজুহাত করে যেখানে যাকে পারা যায়, মানে সংখ্যালঘুদের, তাদের ধরে ধরে জেলে পোড়ার চেষ্টা হচ্ছে। আর এই খুনকে অজুহাত করেই এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে, এমনভাবে পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে চিন্ময়ের পক্ষে যাতে কোনো উকিল দাঁড়াতে না রাজি হন, দাঁড়াতে না সাহস পান,
কারণ ওই আইনের যে পরিকাঠামো, আইনের যে বিচার, তার থেকে যত বেশি করে এদের দূরে সরিয়ে রাখা যাবে তত বেশি স্বৈরাচারী কাজকর্ম চালানো যাবে। এটাই তো চায় মৌলবাদীরা। যারাই ওকালতনামায় সই করছেন তাদের ওপর হামলা হচ্ছে। এক আইনজীবী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, একজনের চেম্বার ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এগুলোর জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। আর চিন্ময় অনুগামীরাই যে ওই আইনজীবীর হত্যাকারী সেটা তো বাংলাদেশ সরকার একদম বিশ্বাস করে বসে রয়েছে। এবার মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়, জানেন তো, বাংলাদেশের সংখ্যালঘুদের এবং মুক্তমনাদের কিছুতেই বিশ্বাস করানো যাচ্ছে না যে এই কাণ্ডটা সংখ্যালঘুরা ঘটিয়েছে। ফাদার রোজারিও তো চিন্ময় কৃষ্ণ দাসকে ভাই বলে সম্বোধন করে বসে রয়েছেন। এবার তার এই একটা সম্বোধনের কত সুদূর প্রসারী ফল বা ইম্প্যাক্ট রয়েছে ভাবতেও পারবেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কষ্টে আছে, ক্ষোভে আছে, তাদের অনেকেই কিন্তু আজকে আসে নাই। তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে বসে, যে আমাদের যে ভাই, ইসকনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। ফাদার রোজারিও যখন বক্তব্য রাখছেন, চারপাশে তাকে কারা ঘিরেছিলেন দেখেছেন? ফাদার অ্যালবার্ট রোজারিও রমনার সেন্ট মেরিস ক্যাথিড্রালের প্রধান পুরোহিত, রোমান ক্যাথলিক চার্চ, হেড অফিস ভাটিকান সিটি। আর ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ছাড়া বিশ্বের সব খ্রিশ্চান দেশই এই ভাটিকানের অধীন। এই দেশগুলোতেই তো প্রবাসী বাংলাদেশিরা থাকেন, যাদের পাঠানো টাকায় বাংলাদেশের অর্থনীতিটা চলে। হয়তো তাই ফাদার রোজারিও ওইভাবে ঘেরাও হয়ে থেকেও চিন্ময় কৃষ্ণ দাসকে ভাই বলতে পারলেন। বললাম না, এই একটা কথার ইম্প্যাক্ট কত সুদূর প্রসারী ভাবতেও পারবেন না। আর এখানেই তো মোহাম্মদ ইউনূসের সাজানো নাটকটা একবার ভেঙে চুরমার হয়ে গেল, ভেস্তে গেল। বলা যায় ইউনূসের এই ধর্মগুরুদের ডাকাটা খানিকটা হলেও আত্মঘাতী হয়ে গেল। আগের দিন রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, নাম দিয়েছিলেন রাজনৈতিক সর্বদলীয় বৈঠক, কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি সেখানে ডাক পায়নি। এবার এটাও কিন্তু ঠিক করে নিয়েছেন, এরা বাতিল, এরা আর রাজনৈতিক পার্টি নয়। এবার বাকি রাজনৈতিক দলগুলোর নেতারা তারা কিন্তু তার মানে একদম প্রম্পট করা ভাষ্য অনুযায়ী একদম সমস্যারে বলেছেন বাংলাদেশে একদম সুন্দর শান্তি বজায় রয়েছে, বাংলাদেশকে বদনাম করার চক্রান্ত হচ্ছে। একই ছক, একই স্ক্রিপ্ট, আজকেও ওই প্রম্পট করা হবে এরকমই হয়তো ভেবে রেখেছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে ওই কিছু লোকজন থাকেন যারা ওই পাতা দেখে গান গেয়েও না বলে নিজেদের বক্তব্য রাখতে শুরু করেন। তাই জন্য এই ধর্মগুরু আর বিশিষ্টজনদের ক্ষেত্রে ওই কালকের কৌশলটা খাটলো না। আর বিশিষ্টজনেরা মুখ খোলার পরে বাংলাদেশের সংবাদ মাধ্যমও কিন্তু খবর করার একটা সুযোগ পেয়ে গেছে। তারাও যে কি প্রবল চাপে রয়েছে ভাবতে পারবেন না। ওখানকার সাংবাদিকদের সঙ্গে কথা বলে বোঝা যায় একটা কিছু বলা বা একটা কিছু করা তাদের কাছে প্রাণ হাতে করে বা নিজের জীবনকে বাজি ধরার মতো। কিন্তু ওই বিরুদ্ধ কণ্ঠস্বরটা না একটা অদ্ভুত জিনিস। দেখুন, শেখ হাসিনা সরকারের সময়ও মানুষজন প্রথমে কিন্তু প্রতিবাদে নামতে পারতেন না, কিন্তু যখন প্রতিবাদে নামতে শুরু করলেন ওই জুলাই আগস্টে, সেই প্রতিবাদ কিভাবে ঢেউয়ের মতো, সুনামির মতো ভাসিয়ে নিয়ে চলে গেল দেখলেন তো। এবারও কিন্তু একটা দুটো করে সেই প্রতিবাদী স্বর বেরোতে শুরু করেছে। খাগড়াগাছিতে এক হিন্দু মহিলাকে পিটিয়ে মেরেছে মৌলবাদীরা। এবার এই খবরটা যদি কাল পর্যন্ত হতো, কাল সকাল পর্যন্ত বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিতই হয়নি, কেউ সামনে আনছিল না, সাহসী পাচ্ছিল না। এই ফারহাদ মাজহার আর ফাদার রোজারিও মুখ খোলার পরেই কিন্তু ইউনূস সরকারের মুখ থেকে মুখোশটা খুলে গেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমেই এখন সবিস্তারে বর্ণনাগুলো ছাপা হয়েছে ঠিক কীভাবে চুমকি রানী দাসকে পিটিয়ে মেরেছে মৌলবাদীরা। প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার দেখেছে গোটা বিশ্ব। সমালোচনার ঝড় বইছে, কিন্তু সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের হামলা, বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ থামছে না। টাটকা উদাহরণ বাংলাদেশের খাগড়াছড়িতে।
বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে পিটিয়ে খুন করেছে কট্টরপন্থীরা। বৃহস্পতিবার মাঝরাতে বাংলাদেশের খাগড়াছড়ি সদরে তাণ্ডব চালায় মৌলবাদীরা। সেখানে চুমকি রানী দাসের বাড়িতে লুটপাট করা হয়। জানা গিয়েছে, প্রথমে বৃদ্ধার বাড়ি থেকে সোনা টাকা লুট করা হয়, গলা থেকে ছিনিয়ে নেওয়া হয় তুলসীর মালাও। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী কট্টরপন্থীদের আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চুমকি রানী, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাড়িতে এই মহিলাকে পিটিয়ে মারে মৌলবাদীরা। বাংলাদেশি হিন্দুদের ওপর এত আক্রোশ, সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি TV9 বাংলাকে বলেছিলেন, কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন, তো তাদেরই কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বছর 50-এর চুমকি রানী দাসের কোনো রাজনৈতিক যোগ নেই। তাহলে কট্টরপন্থীদের এই হামলাকে কিভাবে ব্যাখ্যা করবে বাংলাদেশ সরকার? পদ্মাপাড়ে সংখ্যালঘুদের ওপর হামলার বাস্তব ছবিটা তুলে ধরেছে বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। নভেম্বর মাসে ঘটা হিংসাত্মক ঘটনার তথ্য তুলে তারা জানিয়েছে, সংখ্যালঘু পুরুষ থেকে নারী ও শিশু বাংলাদেশে হিংসার হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। 30শে নভেম্বর গ্রেফতার হন সংখ্যালঘুদের প্রতিবাদের মুখ চিন্ময় কৃষ্ণ দাস। তারপর গত 5 দিন ধরে বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার খতিয়ান তুলে ধরেছেন সে দেশের আইনজীবীরাই। 5 শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়, শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়, সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নারীদের শ্লীলতাহানি করা হয়, বহু মন্দির ভাঙচুর করা হয়। আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে। হাসিনা সরকারকে উৎখাতের পর এটাই কি বাংলাদেশের গণতন্ত্রের চেহারা? জানা গিয়েছে, চুমকি রানীর ছেলে প্রান্ত দাস সনাতন জাগরণ মঞ্চের আহ্বায়ক। হিন্দুদের ওপর হামলার ঘটনায় সরব হয়েছিলেন প্রান্ত। তাই কি কট্টরপন্থীদের রোষের মুখে ওপারের দাস পরিবার? খুলনার এক বাসিন্দা ফেসবুকে পোস্ট করেছেন, কপালের তিলক ও গলার কণ্ঠি ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। এরপর মস্তকের শিখাও কেটে ফেলবেন, কারণ খুলনায় এসব নিয়ে চলাফেরা করা খুব ঝুঁকিপূর্ণ। এটাই বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি। যদিও এত কিছুর পরেও বাংলাদেশ সরকার সেই পুরনো ঢোলই বাজিয়ে চলেছে, বলছে সবই অপপ্রচার। যাই বলুন, যতই অস্বীকার করুন, যতই দেখতে না পান, যতই চোখে ঠুলি পরে বসে থাকুন, মোহাম্মদ ইউনুসের ওই নোবেলের জোব্বায় কিন্তু তাহলে রক্তের ছিটেটা লেগেই গেল। এবার তার নোবেল ফিরিয়ে নেওয়ার দাবিও উঠে গেছে চারপাশে। এবার জানি না এটা অবশ্য যে নোবেল কেড়ে নেওয়ার কোনো নিদান বা নজির আছে কি না, ইতিহাসে তো নেই, কিন্তু ওরকম কোনো প্রসেস আছে কি না ফিরিয়ে নেওয়ার, এটা এখন অবধি জানা নেই। তবে যেভাবে বাংলাদেশকে চালাচ্ছেন, এরকম চলতে থাকলে প্রথমে তো হিন্দুরা মরবেন, আর তারপর বাংলাদেশও বাঁচবে না। প্রাপ্তি দে তাপসী বলে ঘোর হাসিনা বিরোধী এবং জাতীয়তাবাদী এক আন্দোলনকারী ওই দেশ বিদেশের সংবাদ মাধ্যমের সামনে, ওই যখন জুলাই আগস্ট মাসের ওই আন্দোলন হচ্ছে, তখন আন্দোলনের মুখ ছিলেন তিনিই বক্তব্য রাখতেন অত্যন্ত তীব্র ভাষায়, এবং শুধু হাসিনা বিরোধী বলে না, একসঙ্গে ভারতের সংঘ পরিবারকে অত্যন্ত তীব্র ভাষায় গালাগালি করতেন। কখনো কখনো হিন্দু বিশ্বাসের প্রতি অসম্মানসূচক বিভিন্ন পোস্ট করতেন। সেই প্রাপ্তিরে তাপসী জাতিগত পরিচয় হিন্দু, এটা তার সবথেকে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে। তার ওই প্রতিবাদ, তার সেই সময়ের ভূমিকা, এমনকি বাকি যা তিনি করেছেন সেগুলো লোকে ভুলে গেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তার বাড়ি যেখানে, সেই সুনামগঞ্জে হিন্দুদের বাড়ি দোকান বেছে বেছে হামলা করা হচ্ছে, কিন্তু প্রশাসন কিচ্ছু হয়নি এরকম ভাব দেখিয়েছে। বরং সেই হামলার লাইভ স্ট্রিমিং করায় বিপ্রদাস নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আর শুধু কি হিন্দুরা বিপন্ন, ইউনুসকে ফরহাদ মাজহার বলছেন বাংলাদেশের সুফি আর সহজিয়া সাধকরাও নাকি বিপন্ন, সরাসরি মুখের ওপর বলে দিয়েছেন। দেখুন, মারফতিরা ইসলামেরই একটা অংশ, তাদের মত প্রচারের মাধ্যম হচ্ছে ভালোবাসা। কট্টরপন্থীদের সঙ্গে সেই মত হয়তো সবসময় মেলে না, কিন্তু তাই বলে বাংলাদেশে একের পর এক এই মাজার এই জন্য ভেঙে দেওয়া হবে? দেখুন, আমরা বলছি না, মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে এসছেন ফরহাদ মাজহার। মাজার ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে,
যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকে ইসলামের যে ইতিহাস, চারদিক ইতিহাসে পীর মুর্শিদ ওলি আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা। শাহবানের মাজারকে ধ্বংস করা হয়েছে, এরপর একটা পর একটা মাজার ধ্বংস করা হচ্ছে। কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। যারা মাজার ভেঙেছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয় না। বিশ্বাস করুন, ফরহাদ মাজারের কথাগুলো শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এইভাবে একটা মারমুখী সরকারের প্রধানের সামনে দাঁড়িয়ে এইভাবে তাকে অভিযুক্ত করা, এইভাবে আঙুল তোলা, এইভাবে একটু একটু করে যাবতীয় ওই যা যা কাপড় চোপড় জড়িয়ে লুকিয়ে রাখার চেষ্টা, পর্দা টাঙিয়ে দেওয়া, সেগুলোকে টেনে তছনছ করে ছিঁড়ে দেওয়া, চারটিখানি কথা নাকি? সিরিয়াসলি জানি না ওখানে যে পরিস্থিতি, তাতে কালকে ফরহাদ মাজার সম্পর্কে আমরা কি শুনতে পাবো, কিন্তু আজকে যা শুনলাম এর জবাবটা কে দেবে? তিনি তো পরিষ্কার বলে দিলেন ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে যা করেনি তাই হচ্ছে এখানে। তিনি তো পরিষ্কার প্রশ্ন করলেন, যারা ওই মাজারগুলো ভেঙেছে, যারা আউলিয়াদের ওপর আক্রমণ করছে, যারা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রক কি ব্যবস্থা নিচ্ছে? এই প্রশ্নের জবাবগুলো মোহাম্মদ ইউনূস দিতে পারবেন কি? দেবেন না, বা দেবেনই বা কেন? কারণ তিনি তো বলেইছেন সব ঝুট হ্যায়, কিচ্ছু হয়নি। আর যাতে কিচ্ছু হয়নি এইটা প্রমাণ করার সব থেকে বড় রাস্তা জানেন কি? খবরগুলোকে চেপে দাও। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু খবরগুলো বেরিয়ে এসছে। ওই আগেই তিনি বলেছেন ওই বিদেশি সংবাদ মাধ্যমে এই সমস্তগুলো প্রচার হচ্ছে, আর তার প্রেস সচিব আমাদের চ্যানেলে এসে বলে গেছেন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবিগুলো ভেসে এসছে, যে ভিডিওগুলো ভেসে এসছে, ঘটনাচক্রে তার অনেকগুলোই ঠিক। এবার এইটা কিন্তু তাদের জন্য একদম বুমেরাং হয়ে গেছে, জানেন তো। তাই রাগ গিয়ে পড়েছে এই সোশ্যাল মিডিয়ার ওপর। খবর যদি বাইরে না আসতে পারে তাহলেই তো খবর হয়নি। সোজা সবটা হিসেব কি করেছেন জানেন মোহাম্মদ ইউনূস? তিনি আমেরিকার টেক কোম্পানিগুলোকে, বড় সংস্থা নিয়োগ করেছেন কোটি কোটি ডলার দিয়ে। তার টাকার কোনো অভাব নেই, যাতে এই সমস্ত যা যা প্রকাশিত হচ্ছে, সরকার বিরোধী যা যা প্রকাশিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা যা সরকার বিরোধী জিনিসপত্র প্রকাশ্যে চলে আসছে, সেগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু উঠলেই যাতে সেটাকে নামিয়ে দেওয়া যায়। এর জন্য তিনি লোকের বক্তব্য মুখ বন্ধ করার জন্য তো ব্যবস্থা করছেনই, তার জন্য পুলিশ আছে, সেনাবাহিনী আছে। এবার যারা সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছেন তাদের জন্য ওই বাইরের থেকে সংস্থা ভাড়া করছেন, টেকনোলজিক্যাল সংস্থা, যারা টেকনোলজিক্যালি তাদের মুখ বন্ধ করবে। এটাকে এক ধরনের সাইবার ক্রাইম বলতে পারেন, বা সাইবার টেরোরিজমও বলতে পারেন, কাউন্টার টেরোরিজম। দেখুন, ভাঙচুর খুনোখুনি যারা করেছে তাদের পুলিশ কি করে ধরবে বলুন তো? তাদের নেতার কথাতেই তো ইউনূস ওঠবোস করছেন, এটাই তো অভিযোগ ওখানে। তবে বিএনপি সংখ্যালঘুদের বাড়ি জ্বালায় না। বিএনপি রাজনৈতিক দল, আর কোনো রাজনৈতিক দলের কাছে সব মানুষের একটাই পরিচয়, ভোট। এদেশ বিদেশ সব জায়গাতে কেউ ভোট ব্যাংকের ক্ষতি করে না। ওই বিএনপির যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী, তিনি প্রকাশ্যে নিজেদের মতবাদ, এবং সেই মতবাদের একটা বড় অংশ হচ্ছে ভারত বিরোধিতাটাকে তুলে ধরা, এটা হচ্ছে তাদের স্টান্স। সেইটাকে তুলে ধরার জন্য প্রকাশ্যে নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিয়েছেন, বলেছেন দামি শাড়ি। কেন পুড়িয়েছেন? কারণ শাড়িটা ভারতে কেনা। এবার রিজভির স্ত্রী এই হাস্যকর নাটকের জন্য নিজের শাড়িটা দিয়ে দিয়েছেন স্বেচ্ছায়, নাকি স্ত্রীর শাড়ি পোড়ানোর পর রিজভি বাড়িতে গিয়ে আরও কতগুলো শাড়ি কিনে দিয়ে রেহাই পেয়েছেন সেটা আমরা জানি না। নাকি রিজভি এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যেখানে হয়তো আলমারি খুলে এই শাড়ি নিয়েই এসছেন। কিন্তু যাই হোক, তাতে কয়েকটা জিনিস তো তিনিও এড়িয়ে যেতে পারছেন না।
তিনি ভারত বিরোধী, তার দল ভারত বিরোধী, এই ভারত বিরোধিতা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, এই ভারত বিদ্বেষ দীর্ঘদিন ধরে ছড়াচ্ছেন, কিন্তু তারপরেও তার স্ত্রী তার মানে সেই ভারতীয় শাড়িই কিনেছিলেন। তার মানে জাতীয়তাবাদী রিজভিও দেশের পণ্য ছেড়ে ভারতীয় পণ্য ব্যবহার করেন, তার পরিবার ব্যবহার করে। আরও একটা প্রশ্ন, রিজভি স্ত্রীর কি মাত্র একটা ভারতীয় শাড়ি ছিল, নাকি নাটকে ব্যবহারের জন্য সবচেয়ে সস্তা এই শাড়িটাই হাতে পেয়েছিলেন রিজভি? হয়তো তাকে সেটাই দেওয়া হয়েছিল। আরেকটা কথা, বাংলাদেশের অনেক পরিবারেই ওই বেনারসি পরিয়ে বিয়ের পর মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানোর চল রয়েছে। এখানকার মতোই দেশভাগের আগে ভারতে যে কোনো ধর্মের বিয়েতেই তো ওই বেনারসি আর সানাইটা একদম মাস্ট ছিল। এবার এই বিয়েগুলোর তাহলে কি হবে বলুন তো? ইউনূস বঙ্গবন্ধুর ছাপ মারা মুখের ছবি ছাপা ওই নোটগুলো বাতিল করতে বলেছেন, কিন্তু বেনারসি পরে যে বিয়েগুলো হয়েছে সেগুলো কি বাতিল হবে? নতুন করে বিয়ে করতে হবে? তাহলে তো মহা মুশকিলের ব্যাপার। ঢাকাই জামদানি পরে নতুন করে বিয়ে করানোটা সেটা তো অনেক চাপের ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, আরও একটা কথা বলুন তো, শাড়িতে আগুন লাগিয়ে না হয় ভারতীয় পণ্য বয়কট করা গেল, কিন্তু ভারতীয় পরিষেবা, এত যে কিডনি, হার্ট, ক্যান্সার পেশেন্ট ভারত থেকে চিকিৎসা করিয়ে ফিরে যাচ্ছেন, তাদের কি ফিরিয়ে নেবে সমাজ, মানে ইউনূসের বাংলাদেশি সমাজ, নাকি তাদের ওই কোনো শিবিরে নিয়ে গিয়ে রাখা হবে? যাদের বুকে ওই ভারতীয় পেসমেকার রয়েছে সেটা আবার খুলে বার করে নেওয়া হবে না তো? আর কাপড়ে আগুন তো দেওয়া হলো, কিন্তু ভারত থেকে যে চাল, ডাল, সবজি যাচ্ছে সেগুলো আর বাংলাদেশের মানুষ খাবেন না বলা হবে সেটা? এবার সেগুলো যদি না যায় বা সেগুলো যদি না খান, তাহলে তো বাংলাদেশের মানুষের পেটে আগুন লেগে যাবে। পেটে আগুন লাগানোর আরও একটা উপায় কিন্তু রিজভি বাতলে দিয়েছেন। তিনি প্রত্যেক বাংলাদেশিকে ছাদে লঙ্কা চাষ করতে বলেছেন। এবার ডাল সবজির বদলে ভাতের সাথে শুধু ওই লঙ্কা চেয়ে বলে পেটে তো আগুন লাগবেই। এবং খেয়াল করে দেখুন, এমন জাতীয়তাবাদী, তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে অপশান একমাত্র লঙ্কা, ডাল সবজির অপশান হচ্ছে একমাত্র লঙ্কা। কি অবস্থা! কিন্তু এই যে ভারতীয় পণ্য এভাবে বর্জনের ডাক দিলেন তিনি, এই ডাকটাও তো ভারতের জাতির জনকের দেখানো। মহাত্মা গান্ধী বোম্বেতে 1921 সালে 1500 বিলিতি কাপড় পুড়িয়ে বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন। তাহলে এভাবে বিদেশি পণ্য বয়কটের আন্দোলনেও তো ভারতের ছাপ রয়ে গেল। রিজভি সাহেব, কি হবে বলুন তো? ভারতকে আপনি যতই এড়াতে চান, এড়াতে তো পারলেন না। নির্ভর আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা যদি আমাদের জায়গা না থাকে, আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের টুথপেস্ট কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমার মহা মজা লাগছিল, বিশ্বাস করুন। যা যা কিনবেন না বলছেন, মানে এত কিছু করে বিক্রি হয় এবং এগুলো ছাড়া চলে না। তাহলে চলবে কি করে মশাই? আজ থেকে 1000 বছর আগে কাশ্মীরে জন্মেছিলেন অভিনবগুপ্ত। এবার শিব ভক্ত অভিনবগুপ্ত নাট্যশাস্ত্রের টিকাকার ছিলেন। নিজের টিকায় ওই অভিনবগুপ্ত সেই 1000 বছর আগে কাদের সমালোচনা করেছিলেন জানেন? যারা অন্যের ধর্ম আর অন্যের উপাসনা পদ্ধতির নিন্দে করে তাদের। আমার রাস্তাই ঠিক আর সব রাস্তা ভুল, এটা যারা মনে করেন, সেই 1000 বছর আগে তাদের সমালোচনা করেছিলেন আরও একজন গণিত আর দর্শনের দিকপাল আল বেরুনি। মধ্য এশিয়ার থেকে তিনি ভারতে এসেছিলেন। সংস্কৃত শিখে আল বেরুনি পতঞ্জল যোগশাস্ত্রের আরবি অনুবাদ করেছিলেন। এবার অভিনবগুপ্ত আর আল বেরুনি রোজকার জীবনে একজন ছিলেন নিষ্ঠাবান শৈব
আরেকজন ছিলেন নিষ্ঠাবান মুসলিম। সেই অর্থে দুজনে কেউই কিন্তু ধর্মনিরপেক্ষ ছিলেন না, কিন্তু দুজনেই অন্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন, যে সহনশীলতাকে দূরবীন দিয়ে খুঁজছে বাংলাদেশ। বিড়ালকে মাছ পাহারায় রাখলে যা হয় না, তাই হচ্ছে এই জামাতের বুদ্ধি নিয়ে চলা ইউনুস প্রশাসনের হাতে পড়া বাংলাদেশে। আর সেটার প্রমাণ তো ফাদার রোজারিও বা ফরহাদ মাজারের মতো মানুষরা, যারা বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ইউনুসের মুখের ওপর বিরুদ্ধ স্বর শোনাচ্ছেন, যেভাবে বাংলাদেশে হিন্দুদের নিপীড়িত হতে হচ্ছে তা নিয়ে মুখ খুলছেন। তাতে একটা জিনিস, ওই বললাম দেরিতে হলেও কিছু কিছু মানুষ যখন প্রশ্ন তুলতে শুরু করেছেন না, যখন ইউনুস প্রশাসনকে তাদের কর্তব্য স্মরণ করিয়ে দিতে পেরেছেন না, তখন কিন্তু ভবিষ্যৎটা নিয়ে আশার আলো যদি কিছু থাকে তাহলে এটাই বাংলাদেশের জন্য সব থেকে বড় আশার আলো। আসলে ভুলটা তো ভুলই, যেই ভুল করুন তাকে ভুলটা তো শুধরে দেওয়া যায়। ঠিক যেরকম ইউনুস প্রশাসনকে তাদের কর্তব্যটাকে, তাদের ভুলটা ধরিয়ে দিয়েছেন, তাদের কর্তব্যটাকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের এক মুসলিমদের সংগঠন সিএফএফ, যে সংগঠনের মাথায় রয়েছেন প্রবাদ প্রতিম এস.ওয়াই. কুরেশি। এদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার কুরেশি তার প্রশাসনিক দক্ষতার জন্য তো প্রবলভাবে প্রশংসিত, পরিচিত। অনেকেই বলেন যে টিএন সেশনের থেকেও নাকি কড়া ছিলেন কুরেশি। গণতন্ত্রের পাঠ নেওয়ার জন্য কুরেশিকে অতিথি করে নিয়ে গেছিল পাকিস্তান। এবার এই হেন মানুষ যে মুসলিম সংগঠনের মাথার ওপর, সেই সংগঠন সিএফএফ মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখে বাংলাদেশি হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলেছে ভারতীয় মুসলিমরা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। আর কুরেশিরা তো একা নন। আমাদের কলকাতার নাগোদা মসজিদের ইমাম থেকে শুরু করে ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকী বা নওসাদ সিদ্দিকী, প্রত্যেকেই বাংলাদেশি হিন্দুদের নিয়ে চিন্তিত। প্রত্যেকে বলেছেন অবিলম্বে বাংলাদেশের প্রশাসকদের শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হওয়া উচিত। এবং এই যে স্বরগুলো না, এগুলো থেকে শিক্ষা নেওয়া তো কি করা উচিত, সেই শিক্ষা নেওয়াটা তো ইউনুস প্রশাসনের উচিত। আর মৌলবাদীদের উচিত দেখা পরিণত মনস্ক মানুষ ঠিক কী ধরনের কথা বলে, কি চায়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে যেভাবে দমনপীড়ন হচ্ছে তারও আমরা প্রতিবাদ জানাই। বাংলাদেশে শান্তি ফেরাতে আমাদেরও বার্তা পাঠানো। বাংলাদেশে অশান্তি হলে আমাদের রাজ্য, আমাদের দেশও তার ছাপ পড়তে পারে। চলমান ঘটনা যাতে দ্রুত কন্ট্রোল করা যায় তার বার্তা। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আমরা তার বরদাস্ত করব না। চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি দাবি রাখবো মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো না হয়, তার আগে অতি শিগগিরই मुक्ति देवार जो अभी दाबी रख। कहीं भी कोई भी माइनॉरिटी हो या मेजॉरिटी हो, किसी पर इस तरह का हिंसा अगर होता है तो हम उसकी सख्त लफ्ज़ों में मजम्मत करते हैं, चाहे संभल में हो या बहराइच में हो या बांग्लादेश में हो। कहीं पर भी कोई किसी के साथ कर रहा है, ये गलत काम है और इसकी हम सख्त लफ्ज़ों में मजम्मत करते हैं। इसका नहीं होना चाहिए, गवर्नमेंट को इस पर सख्त एक्शन लेनी चाहिए। শুনলেন তো নওসাদ সিদ্দিকী যে কথাটা বললেন, সেটার মধ্যে কত বড় একটা উদ্বেগের বীজ লুকিয়ে ছিল। বললেন তো বাংলাদেশের এই অস্থিরতার ছাপ এদেশেও এসে পড়তে পারে। এবং সত্যি বলতে কি জানেন, মৌলবাদীরা তো সেটাই চান, অস্থিরতা অশান্তি এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া। এটাই তো মৌলবাদীদের প্রধান লক্ষ্য সব জায়গায়। কিন্তু তাদের এই যাবতীয় চিন্তা ভাবনাটা, আমার কি ধারণা জানেন, এবার অন্তত আমাদের দেশে এসে, আমাদের বাংলায় এসে ধাক্কা খেয়ে ফিরে গেছে। তাদের উদ্দেশ্য সফল হয়নি, কারণ আমাদের দেশের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিণত মনস্কতা, তাদের দায়িত্ববোধ, এই পরপর যে বক্তব্যগুলো শুনলেন সেটা বুঝিয়ে দেবে যে আমাদের এখানে অন্তত সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা, মূলগত জায়গাটা কতটা শক্ত। কিন্তু মুশকিল কি জানেন, চোরা না শোনে ধর্মের কাহিনী। তাই ভারতীয় মুসলিমদের বার্তা বাংলাদেশের ওই কট্টরপন্থী সংগঠনগুলো কানে তুলবে কিনা তা নিয়ে গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, এদের প্রত্যেকের কথা শুনে স্বস্তি পাচ্ছি নিজেদের কথা ভেবে। দেখুন, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে
সববার আগে চিন্তা হয় যে সেই আগুন নিজের বাড়িতে ছড়িয়ে পড়বে কিনা। বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার আগুন যে জ্বলছে, সে আগুন এদেশে ছড়িয়ে দেওয়ার যে যথেষ্ট চেষ্টা হয়েছে, সেটাকেও তো চেষ্টা না, অপচেষ্টা বলতে পারেন, সেটাকেও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। পাকিস্তানের মাটি ব্যবহার করে সাধারণত যে চেষ্টাগুলো এতদিন ধরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি বা জঙ্গি সংগঠনগুলো করেছে, তারা যেভাবে এতদিন ধরে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাগুলোকে টার্গেট করেছে, উস্কানি দিয়েছে, একই কায়দায় বাংলাদেশের মৌলবাদীরাও তো এপারে অশান্তি বাঁধাতে চেয়েছে। বাংলাদেশের হিংসার আগুন এপারে পাঠাতে সাধ্যমতো পূবালি হাওয়া দিয়েছে ওপারের মৌলবাদীরা। এবার পূবালি বাতাস জানেন তো, পূবালি বাতাস বইতে শুরু হলে ওই বর্ষার সময় ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢোকে গঙ্গায়। এখন অবশ্য শীতের সময়, এ সময় উত্তুরে হাওয়া আসে আমাদের রাজ্যে, কিন্তু পূর্ব দিকের বাংলাদেশ থেকে এই শীতে হাওয়া দেওয়া শুরু হয়েছে যাতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হয়। লাভ হয়নি, ওই বললাম, কারণ আমাদের দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ অত্যন্ত দায়িত্বশীল এবং পরিণত মনস্ক। বাংলাদেশের সাম্প্রদায়িক চক্রান্ত যাতে এদেশে আসতে না পারে, তার জন্য এখানকার সংখ্যালঘু নেতারা প্রত্যেকে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন। সে নাখোদা মসজিদের ইমাম, ফুরফুরার পীরজাদার কথা যার কথা বলবেন, তাই তাতে হয়তো বাংলাদেশের মৌলবাদীদের মনটা ভেঙে গেছে। নিজেরাই যে হিংসার আগুন জ্বালিয়েছে তাতে নিজেরাই জ্বলে পুড়ে মরছে। এবার সরাসরি তো এখানে পশ্চিমবঙ্গে তাদের হিংসার আগুনটা লাগাতে পারেনি, সেই জন্য বোধহয় প্ল্যান বি নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী নাকি এ রাজ্যের সীমান্তে ড্রোন মোতায়েন করেছে। এবার এই ড্রোনগুলো, এগুলো অ্যাটাকিং ড্রোন আর কি, এই ড্রোনগুলোর সাহায্যে যেরকম নজরদারি চালানো যায়, তেমন ছোটোখাটো হামলাও চালানো যায়। মাস কয়েক আগে তুরস্ক থেকে এরকমই কয়েকটা ড্রোন কিনেছে বাংলাদেশ। আমাদের কাছ থেকে যেরকম ওই মালগাড়ির বগি, আলু, পেঁয়াজ থেকে শুরু করে বোরোলিন সব কিছু নেয়, যেমন আমাদের দেশে জল না ছাড়া হলে কান্ডাকাটি করে, তেমনই হাত পেতে পাকিস্তান আর চীনের কাছ থেকে সামরিক অস্ত্র কেনে বাংলাদেশ। আর সেই তালিকায় নবতম সংযোজন এই তুরস্কের ড্রোন। এই ড্রোনগুলো ঠিক এই সময় পশ্চিমবঙ্গের সীমান্তে পাঠানোর কারণ কি? বাংলাদেশ কিসের নজরদারি করবে? চোরাকারবারিদের তো যারা মদত দেয়, যারা ভারত থেকে চোরা পথে গরু আমদানি করে নিজেদের দেশে, তারা আবার দারোগা সাজছে কেন? উদ্দেশ্য পরিষ্কার, উস্কানি। সীমান্তে উস্কানি দিচ্ছে ইউনূস প্রশাসন। এতদিন যেগুলো ওই সীমান্তের, ভারতীয় সীমান্তের পশ্চিম দিকে ঘটতো, সেগুলোই এখন এই পূর্ব সীমান্তেও ঘটছে। যে কাজগুলো ইসলামাবাদ করে করে হাঁপিয়ে গেছে, এখন হাল ছেড়ে দিয়েছে, নিজেদের অর্থনৈতিক দুরবস্থায় একদম মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সেই কাজগুলো এখন ঢাকা শুরু করেছে। কারণ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দেশটা কাজে কমে নিজেদের ওই দ্বিতীয় পাকিস্তান ভাবছে, তাই পাকিস্তানি কায়দাতেই ভারতকে একটু বিব্রত করতে চাইছে। মৌলবাদীদের চেষ্টার মতো এই চেষ্টাটাও যে মাঠে মারা যাবে, এটা তাদের বুঝে নেওয়া উচিত ছিল। এবার যেটা যারা বোঝেননি তাদের বুঝিয়ে দিচ্ছে বিএসএফ। যথারীতি সীমান্তে নজরদারি বেড়েছে, নতুন ক্যাম্প হচ্ছে, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যা যা করার দরকার তাই করছে বিএসএফ। ফলে নিজের আগুনে বাংলাদেশ যে নিজেই পুড়বে, এটা প্রাক্তন সেনাকর্তারাও বলে দিচ্ছে। আমাদের দেশের ক্ষমতা অনেক বেশি আছে ওদের থেকে, ওরা ভালো করে জানে। তো আমাদের কোনো চিন্তা নেই कि बांग्लादेश हमारे ऊपर किसी करबे। बॉर्डर पर अलर्ट हम पहले भी थे, अभी ज्यादा अलर्टनेस है। हेडक्वार्टर से अतिरिक्त नफरी यहाँ पे भेजी गई है। हमारी डोमिनेशन लाइन पीछे थी क्योंकि बॉर्डर के एरिया में रोड नहीं है, लाइट नहीं है, इसलिए हम पीछे थे। तो इनकी समस्या को देखते हुए हम आगे गए कि चेकिंग ना करना पड़े। জাস্টিস, দুনিয়ার যেখানেই সংখ্যালঘুদের ওপর ইনজাস্টিস হবে, শুধু সংখ্যালঘুই বা কেন, শুধু সংখ্যালঘু না, যে কোনো মানুষের ওপর ইনজাস্টিস হলেই আমরা জাস্টিস চাইব, সোচ্চারে, নিরন্তরভাবে। তবে আজ কিন্তু জাস্টিস মিলল। হতাশার নেগেটিভিটিকে সরিয়ে রেখে অন্তত একটা জাস্টিস আশার আলো জ্বালল আমাদের চোখের সামনে। এই জয়নগরের কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ আর খুনের মামলায় আজ সাজা ঘোষণা হলো। দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারকে বারুইপুর অতিরিক্ত জেলা দায়রা ফাস্ট ট্র্যাক কোর্ট ফাঁসির আদেশ দিয়েছে। দেখুন, বাংলাদেশের যা যা ঘটছে
তার থেকে নজর সরিয়ে এদিকে তাকাতেই হচ্ছে। তার কারণ হচ্ছে বাংলায় এই যাবৎকালের যাবতীয় ধর্ষণ আর খুন মামলা এটাই দ্রুততম সাজা ঘোষণা। 5ই অক্টোবর রাতে ওই 4র্থ শ্রেণীর ছাত্রীর দেহটা উদ্ধার হয়েছিল। সেদিন রাতেই অভিযুক্ত মুস্তাকিনকে ধরে ফেলে পুলিশ। এর মাত্র 2 দিনের মাথায় 7ই অক্টোবর সিট গঠন আর 3 সপ্তাহের মধ্যে 30শে অক্টোবর চার্জশিট জমা পড়েছিল। রেজাল্ট মাত্র 63 দিনের মাথায় জাস্টিস মিলল। তার সঙ্গে একটা প্রশ্ন উঠল, জাস্টিস সত্যি হয়ে গেল? সাজা তো ঘোষণা হলো। দেখুন, এর পরেও সংশয় কি একদম নেই? আশার আলোর মধ্যে কোনো নিরাশার অন্ধকার খুঁজছি ভেবে বসবেন না, কিন্তু বাস্তবটা তো সেরকমই ভাবাচ্ছে। ফাঁসির আদেশ আর ফাঁসি কার্যকর হওয়া, মানে কাপ আর ঠোঁট, এই দুয়ের মাঝখানে ফাঁক কতটুকু? আর এই ফাঁকটুকু এড়ানো যাবে কি? কেন বলতে হচ্ছে জানেন? কারণ সাম্প্রতিককালে 2টো ঘটনা আপনাদের মনে করাবো। 2023 সালের 21শে আগস্ট ওই মাটিগাড়ার নাবালিকা স্কুল ছাত্রী, তাকে ধর্ষণ আর খুন করা হয়। ওই ঘটনায় মোহাম্মদ আব্বাস নামে একটা যুবককে গ্রেফতার করা হয়েছিল। মাত্র 1 বছর 17 দিনের মাথায় চলতি বছরের 7ই সেপ্টেম্বর ফাঁসির আদেশ দিয়েছিল শিলিগুড়ি আদালত। ফাঁসিটা আজও হয়নি, 3 মাস অতিক্রান্ত। কবে সাজাটা কার্যকর হবে কোনো আভাস নেই। আইনের এখনও লড়াই চলছে। আরেকটা উদাহরণ দিই, তিলজলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুন করা হয়। মাত্র 7 বছরের একটা শিশু, 2023 মার্চের ঘটনা। আলিপুরের বিশেষ পক্সো আদালত এই মামলাতেও ফাঁসির নির্দেশ দিয়েছিল, সেটাও এখনও কার্যকর হয়নি। এখানেই ওই জাস্টিসের একটা অদ্ভুত দ্বন্দ্ব থাকে, জানেন তো? দ্বন্দ্ব হলো জাস্টিস আর আইনগত লড়াই, এই দুয়ের মাঝখানে ফাঁক আর দুয়ের মধ্যে দ্বন্দ্ব। আরেকটা জিনিস আছে, বলা হয় না জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তার সঙ্গে আরও একটা কথা বলা হয়, জাস্টিস হারিড ইজ জাস্টিস বুরিড। মানে দুটোর ক্ষেত্রেই মানুষের মনের মধ্যে একটা সংশয় থেকে যায়, তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুল হচ্ছে না তো? আবার এত দেরি হচ্ছে, তাহলে জাস্টিস হবে তো? এবার সব দিকেই কিন্তু ওই একদিকে যেরকম বিলম্বিত প্রক্রিয়ায় প্রকৃত শাস্তি নিয়ে সংশয়, অন্যদিকে দ্রুত প্রক্রিয়ায় বিতর্কিত বিচারের অবকাশ। এটাই তো একটা বড় দ্বন্দ্ব। কারণ আদালতে সুবিচার করাটাই নিয়ম, আরও কারণ আদালতে প্রমাণ দিতে হয়, সেই প্রমাণ দেওয়ার দায় আর ভার সেটা তো পুলিশের ওপর। কামদুনির ঘটনাটা সে কথাই তো ভাবিয়ে তোলে। 2013 ঘটনা তো, 2016 ফাঁসির আদেশ হয়েছিল 3 জনের। নিম্ন আদালত থেকে ডিভিশন বেঞ্চ হয়ে সেই মামলা গেছিল সুপ্রিম কোর্টে। এবার বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে কিনা জানি না, কিন্তু কামদুনির জাস্টিস কি সত্যি মিলেছে? সেখানে বিচারপতিরা যখন কাউকে কাউকে একদম বেকসুর খালাসি করে দিতে বাধ্য হয়েছেন, যখন প্রত্যেকের শাস্তি কমে গেছে, তখন কি বলেছিলেন মনে আছে? পুলিশ যে তথ্য প্রমাণ জমা দিয়েছে তা যথেষ্ট নয়, দুর্বল, প্রচুর ফাঁক ফোকর রেখে দিয়েছে। এখানেই যাবতীয় দ্বন্দ্ব আর সংশয়। 3টে উদাহরণ দিলাম, আরও 3টে উদাহরণ। প্রথমটা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি। 1990 সালে ধর্ষণ আর তারপর খুন করা হয়েছিল এক গুজরাটি স্কুল ছাত্রীকে। 14 বছর পর 2004-এ ফাঁসি হয়েছিল ধনঞ্জয়। 2 দশক পরেও কিন্তু সেই ফাঁসির সিদ্ধান্ত বিতর্কিত আর আলোচিত। তৃতীয়টা অবশ্যই নির্ভয়া কাণ্ড, 2012-র ওই নারকীয় ধর্ষণ আর খুন। 1 বছরের মধ্যেই নিম্ন আদালত ফাঁসির আদেশ দিয়েছিল। সব প্রমাণ হওয়ার পরেও 7 বছর পর 2020-তে 4 দোষীর ফাঁসি হয়েছিল। সাজা ঘোষণার পরে 7 বছর লেগেছিল সাজা কার্যকর হতে। আর 3 নম্বর উদাহরণ অবশ্যই আরজি করে তিলোত্তমার খুন আর ধর্ষণ। 9ই আগস্টের ঘটনা। 24 ঘন্টার মধ্যে পুলিশ সঞ্জয় রায়কে ধরেছিল, আর 4 মাস হতে চলেছে। সুপ্রিম কোর্টেও মামলা চলছে। পুলিশের ধরা সেই সঞ্জয়কেই অভিযুক্ত হিসেবে মেনে নিয়েছে আপাতত সিবিআইও। তারপরেও প্রশ্নটা কি উড়িয়ে দেওয়া যাচ্ছে?
আর কবে? অপেক্ষা সাজা ঘোষণার, তারপরের অপেক্ষা কিন্তু সেই সাজা কার্যকরের। এবার সাজা ঘোষণা আর কার্যকরের মধ্যে যে ফারাকটা, সেই ফারাকটাই কিন্তু জয়নগরের ছাত্রী আর তিলোত্তমার পরিণতিরও ফারাক। এই ফারাকটা বোধহয় রাজনৈতিকও, ফারাকটা বোধহয় কোথাও সদিচ্ছারও। উচ্চ আদালত কি করবে সেটা আমি বলতে পারবো না, উচ্চ আদালত যেটা মনে করবেন, কিন্তু এই মামলা কামদুনি থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে। আশা রাখছি আপার ফোরামে গেলেও আরও ভালো বিচার পাবে বা সুবিচার পাবে বলে আশা রাখি। ওর নির্দোষ ও সুবিচার পাওয়া উচিত। অনুরোধ করি সরকারকে, 3 মাস তো চলে গেছে, ফাঁসি হয় না। আমি জানতে চাই আমার মেয়ের কেসটা কি হইতে আছে। আমাদের তদন্ত ঠিক মতন হোক, বিচার তো পরের প্রশ্ন, আগে তদন্ত সঠিকভাবে। এই বড় বড় মাথারা রয়েছে বলেই আমরা বিচার পেতে দেরি হচ্ছে। আমাদের লড়াই বড় বড় মাথার সঙ্গে হচ্ছে, ওই জন্য প্রভাবশালীদের সঙ্গে। হ্যাঁ, একদম প্রভাবশালীদের সঙ্গে, কিন্তু লড়াই আমরা ছাড়বো না। যদি কলকাতা পুলিশে আস্থা রাখতেন, এতদিনে আপনাদের মেয়ের ওপর যে অত্যাচার করেছে তার ফাঁসির সাজা এতদিনে আপনারাও দেখতে পেতেন। এই সরকার বিচার দেবে না। আর ওনারা অ্যাসেম্বলিতে গিয়েছিলেন, বিভিন্ন লোকদের সঙ্গে দেখা করেছিলেন। আদতে রাস্তায় নেমে বিচারটা চাইতে হবে। মমতা ব্যানার্জিকে তার সিট করাতে 2 মাসের মধ্যে সাজা হয়েছে। যদি এটা সিবিআই কে না দিয়ে যদি সত্যি মমতা ব্যানার্জির সিটকে দিত, তাহলে হয়তো 2 মাসের মধ্যে এরকম ফাঁসির সাজা হতো। দুটো ঘটনাকে মিলিয়ে দিয়ে আসলে যারা এটা বলবার চেষ্টা করছেন যে দ্রুত বিচার হয়ে যেতে পারত, এরা হচ্ছে তাদের চামচাগিরি করছে যারা এই অপরাধ থেকে আড়াল করবার চেষ্টা করেছে। শঙ্কর ঘোষ বলছেন তৃণমূল জয়নগর আর আরজি করকে গুলিয়ে দিতে চাইছে। গুলিয়ে দেওয়ার এই অভিযোগটা কেন করছেন বিজেপি বিধায়ক? কারণ ৬২ দিনের মধ্যে জয়নগরের মুস্তাকিন সর্দারের ফাঁসির ঘোষণাকে পুলিশের কৃতিত্ব বলে বিচার করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। আর ১২০ দিন হতে চললেও তিলোত্তমার ধর্ষক আর খুনির সাজা ঘোষণা না হওয়াকে সিবিআই এর ব্যর্থতা বলছে শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে বলেছেন যে পুলিশি তদন্ত আর সরকারের কঠিন অবস্থানের ফসল হলো জয়নগরের দ্রুততম বিচার। এবার জয়নগরের সাজা ঘোষণার দিন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় একই সুরে রাজ্যের সরকার এবং প্রশাসনের সুখ্যাতি করলেন, এর ফলে কি তৃণমূল নেতাদের মধ্যে নতুন করে কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেল? না হলে চুপ করে থাকবেন, এরকম আগের থেকে বলে দেওয়ার পরেও কেন নতুন করে বিতর্ক তৈরি করলেন হুমায়ুন কবির বলুন তো? ভরতপুরের তৃণমূল বিধায়ক যেমন কথা বলেছে যে কথাগুলো তৃণমূল কংগ্রেস আর রাজ্যের সরকারকে নতুন করে বিপাকে ফেলতে পারে। প্রথমত হুমায়ুন কবির বলেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলোতে টাকা ছাড়া কাজ হয় না। দ্বিতীয়ত তিনি বলেছেন তার বিধানসভা এলাকায় যারা কৃষক তাদের ধান বিক্রি করতে কাটমানি দিতে হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে বিডিও সকলের বিডিও, 21টা পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে 8 জন 9 জনের কোনো কথাই গুরুত্ব দেওয়া হয় না। তারাই এখানে বিডিওর সঙ্গে দোস্তি করে মানুষের উপরে অন্যায় অত্যাচার বলডুজার চালাচ্ছে। এমনকি আমাদের কাছে অভিযোগ আছে যে একটা ওয়ারিশ সার্টিফিকেট চাইতে গেলেও টাকা ছাড়া একটা ওয়ারিশ সার্টিফিকেট, লিগেল ওয়ারিশ সার্টিফিকেটও ইস্যু হয় না। কিষাণ ক্রেডিট কার্ড অনুযায়ী চাষিরা গিয়ে সেখানে সিপিসি কাউন্টারে ধান বিক্রি করবে, তা তাদেরকে এইসব দালালদেরকে ভরতপুরের ক্ষেত্রে 1000 টাকা আর টিয়ার ক্ষেত্রে 600 টাকা করে দিতে হচ্ছে। এই 3টে অভিযোগও তো সরাসরি তৃণমূল কংগ্রেস আর রাজ্যের সরকারকে বিদ্ধ করছে। অথচ কয়েকদিন আগেই বিধানসভায় তৃণমূল বিধায়কদের মুখ্যমন্ত্রী পই পই করে বলে দিয়েছিলেন দল বিপাকে পড়তে পারে এরকম কোনো কথা বললে তিনি অ্যাকশান নেবেন। তারপরে তো হুমায়ুন কবির বলেছিলেন তিনি এতদিন যা যা বলেছেন তার জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ক্ষমা চেয়েছেন। তাকে কি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি ক্ষমা করে দিয়েছে? তাই জন্য কি তিনি নতুন ভুল করার সাহস পেলেন, নাকি হুমায়ুন কবির নেতা বদল করে ফেলেছেন? ভরতপুরের বিধায়ক ফিরহাদ হাকিমকে জবাব দিতে গিয়ে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতা আর পরের বার ভোটে তিনি নিজের ক্ষমতায় জিতে দেখাবেন। যেখানে ফিরহাদ হাকিমের চ্যালেঞ্জটাই ছিল যারা বেফাস কথা বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ভোটে জিতে দেখান। হুমায়ুন কবির কি তাহলে শেষ পর্যন্ত
ওই ছবির তলাতেই আশ্রয় নিলেন। যে ছবি সরিয়ে ভোটে লড়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন ফিরহাদ হাকিম। রাজনীতি তো তাই কোনো কিছুই অসম্ভব নয়। দলবদল যেখানে জলবার, সেখানে নেতা বদলানো এমন কি বিষয়। কিন্তু আমরা সেটা না বুঝলেও নেতারা বুঝতে পারেন এবার কোন নেতার তলায় গেলে কতটা বড় ভয় পাওয়া যায়, নতুন করে ভুল করা যায়, সেটাও নেতারাই ভালো বোঝেন। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।